স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিতেই হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে সরানোর সিদ্ধান্ত বিএনপি তখন নিয়েছে সুবীর ভৌমিক বোমা ফাটানোর মতো একটি কথা বলে ফেলেছেন, বাজারে একেবারে এমন একটা কথা বলে ফেলেছেন যেটা বিএনপির জন্য হজম করা খুব কঠিন হয়ে গেছে। এত ভয় কিন্তু সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলেন, আমার নাম করে হইচই করেছে, আমি শুনেছি। তুমি রয়্যাল লোকের পায়ে ধরে বলো নাই, সুরেশ কালবের পায়ে ধরো নাই যে শিলংয়ের স্টেশন চিফ ছিল? সব বড় বড় কথা বললে না, এভরিথিং উইল কাম আউট। সালাউদ্দিন আজকে বড় বড় কথা বলতেছে, আমাদের রয়্যাল সুরেশ কালবে তখন শিলংয়ের স্টেশন পায়ে ধরছে রীতিমতো। হঠাৎ করেই যেন এক বিশাল ভূমিকম্প ঘটে গেল দেশের রাজনৈতিক অঙ্গনে। সেই প্রবল পরাক্রমশালী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হলো তার পদ থেকে। ভারতের মাটিতে বসে প্রবীণ সাংবাদিক সুবীর ভৌমিক সালাউদ্দিন আহমেদকে নিয়ে র অফিসারদের পায়ে ধরার যে অভিযোগ সুবীর ভৌমিক করেছেন, তার পেছনের আসল রহস্য কি? আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারিয়ে ফেললেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কোনো ছোটখাটো সিদ্ধান্ত হতে পারে না। এই সিদ্ধান্ত কেবল একটি পদের রদবদল নয়, এটি যেন তারেক রহমানের নেতৃত্বে চলা 6 মাসের সরকারের ভিত নাড়িয়ে দেওয়া এক বড়সড় ভূকম্প। আর এই কম্পনের রেশ কাটতে না কাটতেই মন্ত্রণালয়গুলোতে শুরু হয়েছে ব্যাপক রদবদল, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সেন্সিটিভ জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদকে। এখন তারেক রহমানের যেটা আছে এটা এক্সপায়ারি ডেট, এটা নিয়ে আর আমাদের কথা বলে লাভ নাই। কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক সেই বেল মারে, আরেকজন হলো আপনাদের জ্বালানি মন্ত্রী টুকু সাহেব, ওনার নাম যেন কি, উনি একটা মিথ্যুক ভণ্ড প্রতারক। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না, কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থান নিশ্চিত করতে পারে নাই। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সালাউদ্দিন আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে। কি কারণে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো সে সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন, এবং তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতের এক সাংবাদিক ভয়ঙ্কর কিছু অভিযোগ এনেছে সে সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিতেই হলো। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে বিএনপির নেতৃত্বাধীন জোট যখন সরকার গঠন করেছে, তারপর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সালাউদ্দিন আহমেদকে। এই দায়িত্ব প্রাপ্ত হবার পরে তিনি তার নিজের মন্ত্রণালয়ের চেয়ে বেশি সময় ব্যয় করেছে অন্যান্য মন্ত্রণালয়ে। নাক গলিয়েছে, কথা বলেছে, ব্রিফ করেছে। আর এই সময়ের ভিতরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে গিয়েছে। অনেক গুঞ্জন ছিল যে কোনো মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে এই মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে বদলি করা হতে পারে। অবশেষে একটা বিশেষ কারণে এই মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে বিদায় নিতে হলো। কারণটা কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বর্তমানে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং তিনি দলের মহাসচিব। এই মন্ত্রণালয়ে যে দলই ক্ষমতায় আসুক, সেই দলের যিনি সাধারণ সম্পাদক বা মহাসচিব, তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আওয়ামী লীগের আমলে সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, তারা দুইজন মহাসচিব ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, তারা এই দায়িত্ব পালন করেছেন। বিএনপির আমলে আগে আব্দুল মান্নান ভূঁইয়া পালন করেছেন, আর বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দায়িত্ব পালন করেছিলেন। এটা একটা অঘোষিত নিয়ম। এখন এর ভিতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু প্রেসিডেন্ট হিসেবে তাকে মনোনয়ন করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে তাকে মনোনীত করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, তিনি প্রেসিডেন্ট হিসেবে চলে যাচ্ছেন এবং তিনিই হচ্ছেন প্রেসিডেন্ট। এলজিআরডি মন্ত্রণালয় আর দলের যিনি মহাসচিব, দুইটা পদ কিন্তু এখানে ফাঁকা হলো। তাহলে নিয়ম অনুযায়ী যিনি পরবর্তী মহাসচিব হবেন বিএনপির, তিনি তো এই মন্ত্রণালয়ে আসার কথা। সেই অনুযায়ী মহাসচিবের দৌড়ে এগিয়ে রয়েছেন, আমরা যতদূর জানতে পেরেছি, রুহুল কবির রিজভী। অন্য কেউ হতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা রাজনৈতিক বিশ্লেষকরা বিচার বিশ্লেষণ করে যেটি পাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে রুহুল কবির রিজভী মহাসচিব হবার দৌড়ে এগিয়ে রয়েছেন। তাহলে রুহুল কবির রিজভী যদি মহাসচিব হন, নিয়ম অনুযায়ী তারই তো ওই এলজিআরডি মন্ত্রণালয়টি পাওয়ার কথা। কিন্তু এখানে বিপত্তিটা ঘটেছে, রুহুল কবির রিজভীকে তো বিএনপি মনোনয়ন দেয় নাই, যার কারণে তিনি কিন্তু নির্বাচন করেন নাই। সুতরাং তিনি তো ওই জায়গায় যাওয়া তার জন্য একটু ডিফিকাল্ট। যদিও টেকনোক্রেট কোথায় নিতে পারে সরকার ইচ্ছা করলে, নেবে কিনা সেটা পরের ব্যাপার, ওই হিসাব আলাদা। ওটা সরকার ইচ্ছা করলে বাংলাদেশে সবকিছুই সম্ভব। সরকারি দল যা বলে সংবিধানে না থাকলে ওইটাই সংবিধান। তাহলে নিয়ম অনুযায়ী পাওয়ার কথা ছিল রুহুল কবির রিজভী বা যিনি মহাসচিব হবেন। সালাউদ্দিন আহমেদ মহাসচিব হচ্ছে এ ব্যাপারে কিন্তু কোনো আলোচনা নাই।
অর্থাৎ কারোর ভিতরে এরকম কানাঘুষা নাই। কানাঘুষা কিন্তু থাকে, বাজারে একটা জোর কানাঘুষা থাকে যে অমুক 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 জায়গায় আসতে পারে, অমুক জায়গায় আসতে পারে। সালাউদ্দিন আহমেদের ব্যাপারে কিন্তু এরকম কানাঘুষা নাই। এবং মহাসচিব হবার জন্য যে পদটি বর্তমানে হোল্ড করতে হয়, সালাউদ্দিন আহমেদ সেই পদেও নাই। তাহলে তিনি ওইখানে যাচ্ছেন না, না যাওয়ার পরেও তাহলে তাকে কেন ওইখানে নিয়ে যাওয়া হলো রুহুল কবির রিজভীকে না দিয়ে? আর এদিকে সালাউদ্দিন আহমেদের বিষয়ে বিভিন্ন অভিযোগ যখন উত্থাপিত হয়েছে, তখন বিএনপি হয়তো চিন্তা করেছে যে ঠিক আছে, আপাতত যাই হোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চেঞ্জ করতে হবে আগে, এইখানে অন্য কাউকে দিয়ে আগে এখান থেকে তাকে সরানো হোক। এই সিদ্ধান্ত বিএনপি আবার কখন নিয়েছে দেখেন, খুব ইন্টারেস্টিং বিষয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে সরানোর সিদ্ধান্ত বিএনপি তখন নিয়েছে, সুবীর ভৌমিক বোমা ফাটানোর মতো একটি কথা বলে ফেলেছেন, বাজারে একেবারে এমন একটা কথা বলে ফেলেছেন যেটা বিএনপির জন্য হজম করা খুব কঠিন হয়ে গেছে। কি বলেছেন সুবীর ভৌমিক? এখন আমরা সুবীর ভৌমিকের এই কথাটুকু আগে শুনে দেখি। এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলেন, আমার নাম করে হইচই করেছে, আমি শুনেছি। হ্যাঁ, সুবীর ভৌমিক এই বলে। সুবীর ভৌমিক যে প্রশ্নটা তুলেছে এটার উত্তরটা দাও না মিয়া। তুমি 7 বছর ইন্ডিয়াতে কেন বসেছিলে? তখন ইন্ডিয়ার পায়ে ধরো নাই? ডোন্ট সেন্ড মি ব্যাক, আই গেট কিল্ড বাই দ্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হ্যাজ থ্রোন মি ইনটু ইন্ডিয়ান টেরিটরি, দে উইল কিল মি। তুমি রয়্যাল লোকের পায়ে ধরে বলো নাই? সুরেশ কালুর পায়ে ধরো নাই যে শিলংয়ের স্টেশন চিফ ছিল? সব বড় বড় কথা বললে না, এভরিথিং উইল কাম আউট। সব নিয়ে আর কোথায় টিকিট বাঁধা আছে আমরা জানি, উই নো ইট। সালাউদ্দিন আজকে বড় বড় কথা বলতেছে, আমাদের রয়্যাল সুরেশ কালুরা তখন শিলং স্টেশন পায়ে ধরছে রীতিমতো, যে ডোন্ট সেন্ড মি ব্যাক, দে উইল কিল মি। সুবীর ভৌমিকের এই বক্তব্যের পরেই কিন্তু মূলত বিএনপি নড়ে চড়ে বসেছে। এবং বলা চলে আমরা যেটা দেখেছি, বাহ্যিক চাল চলন আচার আচরণ বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছে, সুবীর ভৌমিকের এই বক্তব্যের পরেই কিন্তু বিএনপির ভিতরে বড় ধরনের একটা কানাঘুষা শুরু হয়ে গেছে। তারা দলের ভিতরে এই ব্যাপারে আলোচনা এবং সমালোচনায় মেতে উঠেছিল যে এটা তাহলে কি বললেন তিনি, যেহেতু তিনি এই কথা বলে ফেলেছেন। এবং বাহ্যত দেখা যাচ্ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটু উদাসীনতা ভাব, একটু অনীহা ভাব এরকম, বরং তিনি অন্যান্য জায়গায় একটু বেশি ইফোর্ট দিচ্ছিলেন। এইখানে তিনি অতটা দৌড়ঝাঁপ যেরকম করা দরকার, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওই যে অসুস্থ মানুষটা যিনি মেজর জাহাঙ্গীর, তিনি কিন্তু তাকে কিন্তু অনেক দৌড়াদৌড়ি আমরা করতে দেখেছি। তিনি কতটুকু পেরেছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার আন্তরিকতার ঘাটতি ছিল এই কথা আমরা বলতে পারি না। কারণ তিনি ঈদের দিন ঈদের নামাজ পড়ে দৌড়িয়েছেন বেরাকে বেরাকে, প্রত্যেকটা জায়গায় জায়গায় তিনি দৌড়িয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যা তিনি করেন নাই, তার সাধ্যের অতিরিক্ত তিনি করার চেষ্টা করেছেন। কিন্তু একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় এসেছে, তারপরে কিন্তু আমরা বিশেষ করে সালাউদ্দিন আহমেদকে আমরা ওইভাবে দৌড়ঝাঁপ পারতে দেখি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে তাকে আমরা ওইভাবে ইফোর্ট দিতে দেখি নাই। বরং তিনি আইন মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, ধর্ম মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, অর্থ মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, বিভিন্ন বিষয়ে তিনি নিজের পাণ্ডিত্য জাহির করেছেন। যার কারণে সরকার হয়তো চাচ্ছিল যে তাকে এখান থেকে সরানো দরকার। মৌকা যখন পেয়ে গেল, সুযোগ যখন একটা চলে আসলো, বিএনপির মহাসচিব রাষ্ট্রপতি পদে চলে যাবার জন্য এই পদ শূন্য হবার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে স্থানীয় সরকার এবং এলজিআরডি মন্ত্রণালয়ে তাকে দেয়া হলো। যদিও বাজারে একটা কানাঘুষা শুরু হয়েছে যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এলজিআরডি মন্ত্রণালয়ে যাবার আগে এই খবর চাউর হবার পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের প্রতিষ্ঠানকে 40,000 কোটি টাকার 2টি সেতু প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু বাজারে ইতিমধ্যেই চাউর হয়ে গেছে এই খবর। আচ্ছা, এখন তাহলে সালাউদ্দিন আহমেদ যেহেতু এই মন্ত্রণালয় থেকে চলে যাচ্ছেন, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁকা হলো, এইখানে কাকে দেওয়া হবে? এইখানে যাকে আনা হচ্ছে তিনি বর্তমান বিএনপির পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী। এই নোয়াখালীর মানুষ, তিনি একসময় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তুখোর ছাত্র নেতা। পানি সম্পদ মন্ত্রণালয়ে তিনি ভালোই দায়িত্ব পালন করেছিলেন। কিছু কথা তিনি বেশ তিস্তা প্রকল্পের ব্যাপারে, পদ্মা ব্যারাজের ব্যাপারে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন। তার এই কথাগুলোর কারণে মানুষ স্বাভাবিকভাবেই একটু হাঁপ ছেড়ে বাঁচছিল যে হয়তো আমরা দীর্ঘদিন পরে ভারতের যে পানি আগ্রাসন, এইখান থেকে বের হওয়ার মতো একজন নেতা পেয়েছি। যদিও কতটুকু করেছেন, কি করতে পেরেছেন সেটা পরের আলাপ, কিন্তু তিনি কথা বলেছেন। আচ্ছা, এই শহীদউদ্দিন চৌধুরী এনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়েছে, তাকে পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শহীদউদ্দিন চৌধুরী এনি আবার কে, তার একটু পরিচয় তো জানা দরকার নাকি? আসুন তার একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি। এই ভিডিও ক্লিপটা দেখুন। করে আবার ধরো এদের উপরে তো অনেক চাঁদাবাদিও হয়, হ্যাঁ, এদের উপরে চাঁদাবাদিও হয়, হ্যাঁ। এখন এগুলো কৌশলের কাজ করতে ধরো গভর্নমেন্টেরও মানে আমাদেরও যেন বদনাম না হয়, এবং তারা একটু চাঁদাবাদি করে এদের লগে মানে এগুলো বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল।
এই হচ্ছে আমাদের শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই। তিনি নির্বাচনের পরপরই তার এলাকায় চাঁদাবাজ সংক্রান্ত একটা ব্রিফ করতেছিলেন তার নেতাকর্মীদের সাথে, যে কিভাবে চাঁদাবাজি করবেন, একটু রয়েস হয়ে করতে হবে আর কি। একবারে হুট করে ঝাঁপায় পড়লে তো সরকারের মান-ইজ্জত ক্ষুণ্ণ হবে। এজন্য চাঁদাবাজি তোমরা করছো, এখানে তো আমরা বাধা দিতে পারি না, একটু রয়েস হয়ে করো, এই জাতীয়। তো এই শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। হঠাৎ করেই যেন এক বিশাল ভূমিকম্প ঘটে গেল দেশের রাজনৈতিক অঙ্গনে। যিনি ছিলেন সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী, যিনি নিজের মন্ত্রণালয়ের গণ্ডি পেরিয়ে একই সাথে প্রধানমন্ত্রী এমনকি আইনমন্ত্রীর ভাষায়ও কথা বলতেন, সেই প্রবল পরাক্রমশালী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হলো তার পদ থেকে। তার জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একেবারে হট সিটে বসানো হলো পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে। 5ই আগস্টের পর থেকে যার প্রতাপ দেখে অনেকেই ভেবেছিলেন বিএনপিতে তারেক রহমানের পর তিনিই হয়তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সেই সালাউদ্দিন আহমেদকে কেন এভাবে ডানা ছেঁটে দেয়া হলো, কেন তাকে সরিয়ে দেয়া হলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এলজিআরডি মন্ত্রণালয়। অন্যদিকে ভারতের মাটিতে বসে প্রবীণ সাংবাদিক সুবীর ভৌমিক সালাউদ্দিন আহমেদকে নিয়ে এমন কি বিস্ফোরক দাবি করলেন, যা শুনে চোখ কপালে উঠেছে খোদ রাজনৈতিক বিশ্লেষকদেরও। র অফিসারদের পায়ে ধরার যে অভিযোগ সুবীর ভৌমিক করেছেন, তার পেছনের আসল রহস্য কি? দেশের রাজনীতি, তারেক রহমানের মাস্টার স্ট্রোক এবং সালাউদ্দিনের এই অভাবনীয় পতনের পেছনের সমস্ত অজানা গল্প জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর থেকেই মন্ত্রিসভায় একটি বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছিল। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বা এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাই তার পদত্যাগের পর স্বাভাবিকভাবেই এই পদটি শূন্য হয়ে যায়। আর ঠিক এই সুযোগটি কাজে লাগালেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শূন্য হওয়া এলজিআরডি মন্ত্রণালয়ে তিনি বসিয়ে দিলেন সালাউদ্দিন আহমেদকে। আর সালাউদ্দিনের ছেড়ে দেয়া সবচেয়ে স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দিলেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানির কাঁধে। কাগজে কলমে এটি একটি সাধারণ দফতর পুনর্বন্টন মনে হলেও রাজনীতির ভেতরের খবর যারা রাখেন তারা খুব ভালো করেই জানেন এটি আসলে সালাউদ্দিন আহমেদের ব্যর্থতার এক বিশাল আমলনামার চূড়ান্ত ফলাফল। 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর যখন নতুন সরকার গঠিত হয়, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ পদে সালাউদ্দিন আহমেদকে বসানো নিয়ে দলের ভেতরেই চাপা ক্ষোভ ছিল। রুহুল কবির রিজভী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খানের মতো অসংখ্য ত্যাগী, বর্ষিয়ান এবং চরম দুঃসময়ে দলের হাল ধরে রাখা নেতারা যখন অনেকটাই কোণঠাসা, তখন দীর্ঘ সময় ভারতের শিলংয়ে বসে থাকা সালাউদ্দিন আহমেদকে এই হট সিট উপহার দেওয়াটা অনেকেই মেনে নিতে পারেননি। তারপরেও মানুষের একটা প্রত্যাশা ছিল হয়তো তিনি তার কাজের মাধ্যমে এই পদ প্রাপ্তির যৌক্তিকতা প্রমাণ করবেন, কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টোটি। বিগত 6 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি তো হয়নি, বরং সব যেন কেবল অবনতির দিকেই গেছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করা, চাঁদাবাজি বন্ধ করা, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা। মার্চ মাসে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা করে ব্যবস্থা নেয়ার। মে মাসে আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী বিশেষ অভিযানও শুরু করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ 1254 জন চাঁদাবাজের একটি তালিকাও তৈরি করে। বলা হয়েছিল চাঁদাবাজ যে দলেরই হোক, যত প্রভাবশালীও হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। কিন্তু কয়েক মাস পর যখন সরকারকে আবারও দেশব্যাপী চাঁদাবাজদের বিরুদ্ধে অল আউট অভিযান চালানোর ঘোষণা দিতে হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে সালাউদ্দিন আহমেদের আগের উদ্যোগগুলো তাহলে কতটা কার্যকর ছিল। মানুষ আসলে পরিসংখ্যান বা লম্বা চওড়া রাজনৈতিক বক্তব্য দেখতে চায় না। সাধারণ মানুষ চায় রাতে নিরাপদে বাড়ি ফিরতে, ব্যবসায়ীরা চান চাঁদাবাজির ভয় ছাড়া স্বাধীনভাবে ব্যবসা করতে। কিন্তু সালাউদ্দিন আহমেদের শাসন আমলে আমরা কি দেখলাম? দলের নাম ভাঙিয়ে একদল সুবিধাবাদী মানুষ সারা দেশের চাঁদাবাজি, দখলবাজি আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করলো। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেবলই ফাঁকা আওয়াজ দেওয়া হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। একটি হত্যাকাণ্ডের পর আসামি গ্রেফতার করার চেয়ে সেই হত্যাকাণ্ডটি যেন ঘটতেই না পারে সেই পরিবেশ তৈরি করাই স্বরাষ্ট্রমন্ত্রীর মূল কাজ। কিন্তু পুলিশ প্রশাসনের উপর তিনি কোনো কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেন না। এই চরম ব্যর্থতাগুলো কখনোই তারেক রহমানের নজর এড়ায়নি। নির্বাচনের আগে এবং পরে তারেক রহমান অত্যন্ত স্পষ্টভাবে একটি বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি সকল মন্ত্রণালয়, সকল মন্ত্রী এবং এমপিদের কাজের উপর কড়া নজর রাখছেন। কে কেমন পারফর্ম করছেন, কার দ্বারা মানুষের কতটুকু। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।